কনকিডস ইউটিউব চ্যানেল থেকে যেসব ছাত্ররা আমাদেরকে ফলো করছো বা দেখছো, তাদেরকে আমার দ্বিতীয় ক্লাসে আমি আবার শুভেচ্ছা জানাই। তোমরা 2025-এর মাধ্যমিক পরীক্ষাতে দারুণভাবে সফল হও, উত্তীর্ণ হও, ভালো র্যাঙ্ক করো, আমরা সেটাই চাই এবং সেই কারণে সবাইকে আবার একবার শুভেচ্ছা জানাই। আমার দ্বিতীয় ক্লাসে আমি আরেকটু প্রবন্ধ নিয়ে আলোচনা করব। দেখো ছাত্ররা, আগে যে টেকনিকগুলো তোমাদের শিখিয়েছিলাম, মার্জিন কিভাবে দিতে হয়, মাধ্যমিকে কিভাবে তোমরা লিখবে, এগুলো সবই তোমাদের মাস্টারমশাইরা হয়তো শিখিয়েছেন। আমরা আরেকটু বিশেষভাবে এই জিনিসগুলোকে তোমাদের একটু রেকটিফিকেশন করে দিতে চাই, একটু সাজিয়ে দিতে চাই। তো সেইভাবেই আমরা ক্লাসটা শুরু করেছিলাম আমার প্রথম ক্লাসে, এবং দ্বিতীয় ক্লাসে আমি আমাদের হারিয়ে যাওয়া কালি কলম বলে যে প্রবন্ধটি আছে, তোমরা জানো, সবাই পড়েছো, তোমাদের কাছে খুব সোজাই লাগে এটা। তো এই প্রবন্ধ থেকে আমি কিছু সাজেশান এবং তার লেখার যে টেকনিক, সেটা কিন্তু আমি একটু তোমাদের উদ্দেশ্যে বলবো। তো দেখো, হারিয়ে যাওয়া কালি কলমের মূল জিনিসগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে। একটা খাতায় যদি আমি লিখছি, তাহলে লেখার জন্য আমাদের কি কি লাগে? দেখো কি কি লাগে। এক হচ্ছে কালি লাগে, কলম লাগে, খাতা লাগে। এবং কালিটাকে যদি গুছিয়ে প্রিজার্ভ করে রাখতে হয়, মানে তখন তো এরকম রাখতেই হতো, তখন কিন্তু আমাদের দোয়াত লাগে। তাহলে দেখো, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটা দাঁড়িয়ে আছে কিন্তু বিশেষত এই চারটের ওপরে। এগুলো আজ আর নেই, আগে ছিল। আগে আমরা যখন, বা আমাদের যখন আরো আগের যারা প্রজন্মের মানুষ, লেখকের সময়ের যে মানুষ, তারা যখন লিখতেন, তখন কিন্তু এই আজকের মতো তুলট কাগজের এই খাতা বা পাতা এগুলো ছিল না। তারা কলা পাতা ব্যবহার করতেন, তারও আগে তাল পাতার পুঁথিতে লেখা হতো। তো সেই কলা পাতাকে কেটে সাজিয়ে তার উপরে করে লিখতেন ওরা। কিন্তু দেখো, লেখার সময় কালি, এই কালিটা কিন্তু তৈরি করা হতো। দেখো ছাত্ররা, তোমরা পড়লেই দেখতে পাবে যে কালি তৈরি করার যে পদ্ধতি, সেটাকে মোটামুটি গদ্য অনুযায়ী বা প্রবন্ধ অনুযায়ী আমরা তিনটে ভাগে ভাগ করে নেব। একটা খুব সাধারণ পদ্ধতি, একটা যারা খুব পারদর্শী মানুষ, দক্ষ মানুষ, তাদের একটা পদ্ধতি, আর যারা খুব স্পেশালিস্ট, মানে মা ঠাকুমা ইত্যাদি ইত্যাদি, ওই তাদের একসাথেই যুক্ত করে দেবে, তাদের একটা পদ্ধতি, আর লেখকের একটা পদ্ধতি ছিল। আমরা অলমোস্ট এই তিনটে পদ্ধতিকে কিন্তু তিনটে প্যারাতেও লিখতে পারি। তাই আমার প্রথম সাজেশন হচ্ছে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। লেখকের কালি তৈরি করার পদ্ধতিটি লেখো। একেবারে সরাসরি 5 থাকবে, কিন্তু আমরা নম্বর বিভাজন না থাকলেও, আমি একটা কথা বলে নিই যে মাধ্যমিকে অনেক সময় নম্বরের বিভাজন হয়তো থাকবে না পরীক্ষাতে, কিন্তু নম্বরের বিভাজন না থাকলেও যদি প্রশ্নে যদি বিভাজন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রশ্নে বিভাজনটা, মানে উত্তরের ক্ষেত্রে আমরা দিয়ে দেবো। তো দেখো, এই যে কালি তৈরি করার পদ্ধতি আমি বললাম তিনটে ধরনের, তাহলে আমরা তিনটে প্যারা দিয়ে সেটা লিখবো। এবং দরকার হলে আমি তোমাদের যেটা প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম যে তোমরা একটা উদ্ধৃতি দেবে। দেখো, তোমাদের একটা উদ্ধৃতি আছে পাঠ্য বইতে, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা। এই যে উদ্ধৃতিটা, এই উদ্ধৃতি তোমরা তুলে দেবে কোটেশন চিহ্ন দিয়ে, এবং চিহ্ন দিয়ে তুলে দিয়ে তার বিশ্লেষণ করবে। কিভাবে হামানদিস্তা বা লোহার একটা পাত্রে এই তিল এবং ত্রিফলা, মানে হরিতকি, বয়রা, এই যে এইগুলোকে সব নিয়ে এসে তিনটে ফলের, সেগুলোকে হামানদিস্তা দিয়ে পিষে তাকে
ছাগির দুগ্ধ, ছাগ দুগ্ধ তো নয়, ছাগির দুগ্ধ, যাই হোক, সেই ছাগ দুগ্ধ কেন, যে খুব আঠালো, হ্যাঁ, সেইটা দিয়ে কিভাবে ঘষে একটা ন্যাকড়া দিয়ে ঝুলে নিয়ে তারপরে সেটা কালি হিসেবে তৈরি করা হতো এবং সেটাকে কিভাবে দোয়াতে সংরক্ষণ করা হতো, এই বিষয়গুলো কিন্তু তিনি বলে গেছেন। তাহলে সেটা দেবে একটা প্যারাতে। এছাড়াও দেখবে একটা ভুসো কালি, ওই যে কাঠের জালে যে রান্না হতো আগেকার দিনে, সেই কড়াইতে যখন ভুসো কালি জমতো তখন লাউ পাতা দিয়ে সেটাকে তুলে নেওয়া হতো। লাউ পাতা কেন না, লাউ পাতার ওই ওপরের অংশটা দেখবে একটা কাঁটা কাঁটা থাকে, খসখসে, ওগুলো দিয়ে যদি কড়াইতে ঘষা দাও তাহলে কিন্তু সবকটা ভুসো কালি কিন্তু উঠে আসবে। তাহলে এই যে পদ্ধতিগুলো, কিংবা যারা মা কাকিমা জেঠিমা তারা করতো কি, তারা হচ্ছে ওই আতপ চালকে ভেজে বা পুড়িয়ে সেটাকে জল দিয়ে গুলে তার সাথে কিন্তু ওই কালি তৈরি করার একটা বিশেষ পদ্ধতি তারা ওই রকম অবলম্বন করতো। এবং তারপরে তোমরা জানো যে একটা খুন্তি গরম করে ছেঁকিয়ে দেওয়া হতো, জলটা টকবক টকবক করে ফুটতো। দেখো তখনকার দিনের মানুষরা অতটা হয়তো বিজ্ঞান বুঝতেন না, কিন্তু যেটা করতেন তার মধ্যে কিন্তু অনেক বিজ্ঞান ছিল। এই বিষয়টা কেন, এটা তো আমাদের ব্যাখ্যা করতে হয় না, শুধু তোমরা যেটা টেক্সটে লেখা আছে সেটাকে সুন্দর করে একটু বিশ্লেষণ করে দেবে যে এটা এরকম এরকম করা হয়। তাহলে দেখো এই প্রশ্নটা এইভাবে 3টে প্যারাতে তোমরা সাজিয়ে নেবে। এরপরে আমি চলে যাব 2 নম্বর। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, স্মৃতিচারণ। দেখো ছাত্ররা, এই হারিয়ে যাওয়া কালি কলম পুরোটাই কিন্তু একটা স্মৃতিচারণের প্রবন্ধ। ছোটবেলাতে তিনি এগুলো করতেন, এভাবে কালি তৈরি করতেন, এভাবে কলম তৈরি করতেন, কখনো কঞ্চি কেটে, কখনো সরখাঁচা কেটে, কখনো হাড় কুড়িয়ে নিয়ে এসে, কখনো পালকের, ইত্যাদি ইত্যাদি নানাভাবে করতেন। কিন্তু আজকে আর সেটা নেই। সময়ের সাথে সাথে এই পেন তৈরি করার যে বিষয়টা সেটা কিন্তু চলে গেছে। দেখো পেনের একটা বিবর্তন, এই যে আমরা 4টে জিনিস দেখিয়েছি, কালির যেরকম 3টে পদ্ধতি দেখাচ্ছি, একইভাবে কিন্তু আমরা কিন্তু কলমেরও কিন্তু বিবর্তনটা দেখব। স্টেপ বাই স্টেপ কলমটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এইসব পুরনো সিস্টেমগুলো চেঞ্জ হয়ে কিভাবে ডট পেন এসছে, কিংবা তোমরা ফাউন্টেন পেনের কথা বলবে সেটা কিভাবে এসছে। আগে ফাউন্টেন পেন, তারপরে ডট পেন কিভাবে এলো, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাও কিন্তু ভালো করে তোমাদের রপ্ত করতে হবে, কারণ এখান থেকেও প্রশ্ন আসতে পারে। এইটা যে আমি একটা যে প্রশ্ন বললাম তোমাদের, যে তার যে একটা অভিজ্ঞতা, সে কলেজ স্ট্রিটে তিনি গিয়েছিলেন, কলেজ স্ট্রিটে যাওয়ার পরে তিনি একটা পার্কার চেয়েছিলেন, যে একটা সস্তার পার্কার দেন। তারপর এমন ভাবে তাকে বলা হলো, শেফার্ড ফেফার্ড নানা রকম, এগুলো পড়লেই দেখতে পাবে যেখানে অনেক কটা পার্কার পেনের নাম আছে। তো তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন। একটা সহজ সরল গল্প, কিভাবে তিনি ভ্যাবাচ্যাকা খেলেন, কিভাবে দোকানদার ওই যেরকম তোমরা সত্যজিৎ রায়ের সিনেমাতে দেখেছো, যে একটা ছুরি দিয়ে কাঠের বোর্ডে আঘাত করা হতো লোকটাকে দাঁড় করিয়ে দিয়ে, সেই রকম ভাবে পেনটাকেও ছুঁড়ে দেওয়া হলো। খুব শক্তপোক্ত বোর্ড, কিন্তু নিবটা তার চেয়েও শক্ত। ওটা ছুঁড়ে দেওয়ার ফলে কি হলো, ওই নিবটা কিন্তু গেঁথে গেল, কিন্তু নিবটাকে যখন টেনে বার করা হলো তখন কিন্তু সেটা আর ভাঙলো না। তার মানে ওই জাপানি পাইলটটা খুব শক্তিশালী ছিল, খুব শক্তপোক্ত ছিল। তাহলে সেটাও তার একটা অভিজ্ঞতা। এবং তারপরে তিনি মন্ত্রমুগ্ধের মতো এসব শুনে টুনে একটা সস্তার একটা জাপানি পাইলট কিনে নিয়ে এলেন। এই যে একটা অভিজ্ঞতা, কলেজ স্ট্রিট মার্কেটে গিয়ে জাপানি পেন বা পাইলট কিনে তিনি বাড়ি ফিরলেন, এই টোটাল বর্ণনাটাই কিন্তু এর উত্তর। ফলে খুব সহজ সরল উত্তর। আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। দেখো পরের প্রশ্ন, আশ্চর্য, সবই আজ বিলুপ্তির পথে বা অবলুপ্তির পথে, সবই এর পরিচয় দাও। আমি বোর্ডে আগে লিখে দিয়েছি, দেখো সবকিছু বিলোপ হয়েছে। আগে যেরকম কালি বাবা মারা তৈরি করতেন, লেখকরা তৈরি করতেন, এখন আর এরকম করে কেউ করে না। এখন পেনের মধ্যে দেখো তোমাদের কালি ভরা আছে, তাহলে ওই পদ্ধতিটা বিলুপ্ত হয়ে গেছে। আবার দেখো কলম,
এই কলমের তো বিলুপ্তিকরণ হয়েইছে, এখন আর কেউ হাড়ের কলম ব্যবহার করে না, কেউ সরখাঁচার কলম ব্যবহার করে না, কেউ রোগা বাঁশের রোগা ডাল বা কঞ্চি কেটে পেন করে না, এখন আর কেউ পালকের কলমও করে না, কেউ ব্রোঞ্চের শলাকা বা স্টাইলাস ব্যবহার করছে না। দেখো পরপর 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 কিন্তু পরিবর্তন, তাহলে সবই তো অবলুপ্তির পথে। তাহলে এই অবলুপ্তির পরে এলোটা কি, কেন অবলুপ্তি হলো, এই জিনিসটাও বলতে হবে। এখন সমাজ অনেক আধুনিক হয়েছে, মানুষের এত সময় নেই, যন্ত্র কলকারখানা বেরিয়েছে, মানুষের দাবি রেখে তারা ডট পেন করছে, তারপরে হয়তো আরো হয়তো নতুন নতুন কিছু পদ্ধতি, যেমন কম্পিউটারের স্ক্রিনে কেউ মানে টাইপ রাইটার দিয়ে লিখছেন, তোমরা সেই সম্পর্কেও পড়েছো। আরো কবি সাহিত্যিকের নাম পড়বে যারা খুব অনেক দিন ধরে টাইপ রাইটার ব্যবহার করেছেন। তাহলে যন্ত্র যুগ আসার ফলে এই কালি কিংবা কলম এইগুলো কিংবা খাতা এগুলো কিন্তু আজকে অবলুপ্তির পথে। এমনকি প্রিজার্ভ করার জন্য দোয়াতও কিন্তু আর প্রয়োজন হচ্ছে না। তাহলে দেখো এই সবকটা কিভাবে পরিবর্তন হচ্ছে, এইগুলো তোমাকে ধাপে ধাপে প্যারা দিয়ে দিয়ে উদ্ধৃতি দিয়ে দিয়ে সুন্দর করে সহজ সরল ভাষায় বুঝিয়ে দিতে হবে, তাহলেই ভালো নম্বর আসবে। আমি পরের সাজেশনে চলে যাই। আমার মনে হয়েছে এটাও এবছর খুব ইম্পর্টেন্ট, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখি পরিচয় দাও। একই জিনিস, এই লেখালেখির পরিচয় দেওয়া মানে কিন্তু এই চারটে পোর্শন নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। ধরা যাক সরস্বতী পুজোর সময় আমাদের ছেলে মেয়েদের হাতে খড়ি হয়, তো হাতে খড়ি দেওয়ার অর্থটা কি? ওই খাতা পেন, আগে স্লেট থাকতো, খড়ি থাকতো, অ আ কি ABCD শেখানো হতো। একই পদ্ধতি যদি আমি হাতে খড়ি মানে ওই খড়ি কিংবা স্লেট না দিই, যদি খাতা পেন দিই, তাহলে কি দাঁড়াবে? খাতা লাগবে, পেন লাগবে, পেন লাগা মানে কি হবে? আমার কালি দরকার হবে, কালি দরকার মানে কি? কালিকে যদি আমি সংরক্ষণ করি তাহলে আমার দোয়াত লাগবে। তাহলে দেখো এই চারটে জিনিস কিন্তু লাগছে, খাতাতে লিখতে হচ্ছে। তাহলে প্রথম লেখালেখি করতে গেলে এই চারটে জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই চারটে জিনিসকেই কিন্তু তোমরা সুন্দরভাবে কিন্তু গুছিয়ে লিখবে যে কেন সেটা গুরুত্বপূর্ণ। একটা হুলুস্থুল কাণ্ড বেঁধে যেত বাড়িতে, সাজো সাজো রব চলতো, খাতা তৈরি করো, পেন তৈরি করো, কালি তৈরি করো, এবারে হুলুস্থুল কাণ্ড, একটা উৎসবের একটা মেজাজ। ঠিক উপসংহার অংশে কিন্তু আমরা এই উৎসবের মেজাজটুকুকে কিন্তু লিখব, কারণ ওটা খুব রিমার্কেবল, ওটা কিন্তু খুব স্মৃতিচারণের অংশ। লেখক এখন কিন্তু একটা খুব নস্টালজিয়াতে ভুগছেন, যে আগে কি সুন্দর একটা পদ্ধতি ছিল, এখন পুরো চেঞ্জ হয়ে গিয়ে এখন একেবারে অন্যরকম হয়ে গেছে, সেগুলো আর নেই, তিনি দুঃখ পাচ্ছেন। তাহলে তার দুঃখের কারণটা কি, এইটা কিন্তু আমাদের পরিষ্কার করে দিতে হবে, যে কেন চেঞ্জ হলো, কিভাবে চেঞ্জ হলো, এবং তার স্মৃতিচারণার প্রসঙ্গে তিনি কেন দুঃখ পাচ্ছেন, এই জিনিসটাই কিন্তু ক্লিয়ার করে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা বাড়িতে যদি লিখে লিখে প্র্যাকটিস করো, ধরা যাক আমাদের মাধ্যমিকে যে নাম্বারটা টোটাল নাম্বার এবং যে সময়টা দেওয়া হয়, দেখবে 2 মিনিট, 1 নম্বরের জন্য 2 মিনিট। তোমরা কিন্তু 2 মিনিট টাইম নেবে না, তোমরা 1 নম্বরের জন্য 1.5 মিনিট টাইম নেবে, 1.5। আর সেটা করে যদি তুমি খাতাতে লিখতে পারো তাহলে কিন্তু সাকসেস। তাহলে তোমাদের যে অচেনা অংশগুলো আছে, রাইটিং স্কিল আছে, রচনা, তারপরে তোমার সংলাপ, প্রতিবেদন, সেগুলোতে কিন্তু একটা টাইম নিয়ে নেবে। ধরা যাক কোনো কমন এলো না, তাহলে তো তুমি না লিখে এসে পারবে না। সুতরাং তোমাকে এই 1.5 মিনিটের মধ্যে কিন্তু 1 নম্বরের আনসার, অর্থাৎ 5 নম্বরের জন্য 7.5 মিনিট, রাউন্ড ফিগারে ওটা 8 মিনিট, এইভাবে কিন্তু সাজাবে। আশা করি বুঝতে পারা যাচ্ছে। এবারে দেখো পরের প্রশ্ন আমি চলে যাব। ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? এই পেনের জন্মের ইতিহাস।
দেখো ছাত্ররা, এখানেও কিন্তু মার্কস ডিভিশন আছে, 1+1+3 মোট 5। তাহলে আমাদের কটা প্যারা হবে? 3টে প্যারা হবে। ফাউন্টেন পেন, এই যে বলছে যে বাংলায় কি নামে পরিচিত, ঝর্ণা কলম, সেইটা প্রথম প্যারাতে লিখবে। দ্বিতীয় প্যারাতে কি, ঝর্ণা কলম কে দিয়েছেন বলে লেখক মনে করছেন? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। প্রমাণ নেই, কিন্তু গেস করা হচ্ছে, উনি বলছেন যে উনি দিয়ে থাকতে পারেন, হয়তো তাই। তাহলে বইতে যেটা আছে তুমি সেটাই লিখবে। পরের প্যারাতে চলে আসবে এই পেনের জন্মের ইতিহাস। দেখো তোমরা পড়েছো, একজন ব্যবসায়ী মানুষ, তিনি কিভাবে একটা ফাউন্টেন পেনের জন্ম দিয়েছিলেন, কিভাবে আবিষ্কার করেছিলেন। তিনি ব্যবসায়ী মানুষ, লিখতে লিখতে একটা দলিল করবেন, তারপরে দেখা যাচ্ছে দোয়াতটা উল্টে পড়ে যাচ্ছে দলিলের উপরে, তিনি আবার ছুটলেন বাজারে দোয়াত মানে কালি কিনতে, এসে যখন দেখেন আর একজন চুক্তি টুক্তি করে চলে গেছে। খুব দুঃখ পেলেন তিনি, ভাবলেন যে এর থেকে মুক্তির উপায় নেই। সেই অনুসন্ধিৎসু হৃদয় ধীরে ধীরে এই ঝর্ণা কলম বা ফাউন্টেন পেনের কিন্তু আবিষ্কর্তা হয়ে উঠলেন। তাহলে এটা কত বড় একটা রিমার্কেবল ঘটনা, কত সুন্দর একটা আবিষ্কার। সেটাকেই তোমরা একজন ব্যবসায়ী মানুষের একটা যে সমস্ত মানুষের উপকারের জন্য এই যে তার চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটাকে একেবারে উপসংহার অংশে একটা বাক্যে দেবে, তাহলেই দেখবে প্রশ্নের বা উত্তরের মানটা কিন্তু বেড়ে যাবে, যার জন্য তোমরা ভালো নম্বর পাবে। আমার শেষ সাজেশন, বইতে দেখবে লাইনটা আছে, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, কাদের কথা বলা হয়েছে, কারা তারা? আমি আসছি, তারপরের প্রশ্নটা বলি, তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। এখানেও কিন্তু নম্বরের ডিভিশন আছে, 1+4=5। তাহলে কাদের কথা বলা হয়েছে? যারা লিপি কুশলী, যাদের হস্তাক্ষর বা হাতের লেখা সুন্দর, সমানই সম শীর্ষানি, দেখো একটা শ্লোক আছে ওখানে লেখা, তাদের হাতের লেখার একেবারে প্রথমের দিকে দেখবে সমান থাকে, অক্ষরের মাপগুলো সমান, মুক্তোর মতো সুন্দর হাতের লেখা, সেই সব লিপি কুশলীদের কথা বলা হয়েছে। মুঘল আমল কেন? এটা খুব সোজা। দেখো আগেকার যুগে যখন রাজারা নবাবরা ছিলেন, তারা কিন্তু কবি সাহিত্যিকদের তাদের রাজ দরবারে কিন্তু রাখার পরে তারা নির্দেশ দিতেন যে আপনি সাহিত্য রচনা করুন, আপনি এটা লিখুন, এটা অনুবাদ করুন, এই করুন, এই একটা নির্দেশ দিতেন। কিন্তু তাদের ভয়ঙ্করভাবে সম্মান দিতেন, জমি জায়গা দান করতেন, টাকা পয়সা দিতেন, মিঠাই, পুরস্কার, তাদের কোনো অংশে কোনো কিছুর অভাব থাকতো না। তাহলে এই যে রাজ দরবার থেকে এমনকি জামা কাপড় দেওয়া হতো, দেখো সব বইতে আছে। তাহলে প্রত্যেকটা পয়েন্টস এইটা কিন্তু ভুলবে না, প্রত্যেকটা পয়েন্টস কিন্তু এখানে দেবে, 4 নম্বর আছে, এবং সেই কারণে এই সবকটা পয়েন্টস কিন্তু আমরা চাই, মানে এক্সামিনার চাইবেন। ফলে দেখো এই কি কি দেওয়া হয়েছে সেগুলোকে তুমি লাইনের তলায় তলায় 1 2 3 4 করে 1 2 না দাও, একটা ডট দিয়ে এরকম সাজিয়ে সাজিয়ে সুন্দর করে লিখতে পারো। তো এইভাবে আমরা প্রশ্নটা শেষ করতে পারি। ঠিক আছে? তো কনকিডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাই। আমরা পরের ক্লাসে আবার আসবো, তোমাদের সাথে দেখা হবে। আমি আবারও শুভেচ্ছা ভালোবাসা কামনা করি। তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দাও, দারুণ সফল হও, আমি এই কামনা করি।